ছাত্রছাত্রীরা, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। এর আগে আমরা যেটা করেছিলাম, দেখো যে ফ্যারাডেস ল। তো ফ্যারাডেস লয়ের সংক্রান্ত যে নিউমেরিক্যাল, আজকের এপিসোডে আমরা সেই ফ্যারাডে ল সংক্রান্ত নিউমেরিক্যাল এই জায়গাগুলো করব এবং আমি 10-12টা নিউমেরিক্যাল করে তোমাদের কাছে দেখাবো এবং তোমরা তারপরে এটাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই নিউমেরিক্যাল প্র্যাকটিস না করলে তোমার ফ্যারাডে ল সম্বন্ধে আইডিয়াগুলো কিন্তু অতটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সুতরাং নিউমেরিক্যাল হচ্ছে তুমি যে থিওরি পার্টটা পড়েছো সেই থিওরি পার্টেরই কিন্তু একটা নতুন রূপে, মানে তাকে ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমাদের নিউমেরিক্যাল ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা নিউমেরিক্যাল তো করবো ফ্যারাডে ল সংক্রান্ত, কিন্তু ফ্যারাডে ল নিয়ে আমরা কি কি সূত্র পেয়েছি, কোন কোন সূত্র দিয়ে আমরা নিউমেরিক্যালগুলো করব, সেটা এক ঝলকে আমরা দেখে নিই। দেখো, প্রথম যে সূত্রটা পেয়েছিলাম সেটা কি? সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। তোমরা নিশ্চয়ই নোট করেছো W ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ, এটা ফ্যারাডেস ফার্স্ট ল। এটা ছিল W ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। এইবার দেখো, এইখান থেকে আমরা জেড এর একটা মান বার করে আমরা এইখানের একটা রূপান্তর করেছিলাম যে W ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস বাই বা মলিকুলার মাস ইন্টু কিউ বাই এটা কি করেছিলাম এখানে 96,500 ইন্টু এন ফ্যাক্টর করেছিলাম, এন ফ্যাক্টর। তো এই এন ফ্যাক্টর এটা করেছিলাম। এবার দেখো এখানে কিউ সমান কি? কিউ সমান আমরা কিন্তু আই ইন্টু টি, এটা কিন্তু আগের এপিসোডে আমরা করেছিলাম। কিউ সমান হচ্ছে আই ইন্টু টি, অর্থাৎ অ্যাম্পিয়ার ইন্টু টাইম। এবার দেখো এন ফ্যাক্টরের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা কি? এন ফ্যাক্টর হচ্ছে চার্জ কোনো পরমাণু বা আয়নের চার্জ, বা আমি বলতে পারি ভ্যালেন্সি, যোজ্যতা বা ভ্যালেন্সি। এই এন ফ্যাক্টর হচ্ছে কোনো সময় চার্জ, কোনো সময় যোজ্যতা বা ভ্যালেন্সি, সেটা হচ্ছে এন ফ্যাক্টর। তো এটা আমরা করেছিলাম। আর আমরা কি করেছিলাম দেখো, এটা আমাদের ফ্যাক্টরটি ছিল। আরেকটা কি করেছিলাম আমাদের সেকেন্ড লতে? সেকেন্ড লতে করেছিলাম W1 বাই W2 ইজ ইকুয়াল টু U1 বাই E2, এই ফ্যাক্টর একটা করেছিলাম সেকেন্ড ল অনুযায়ী। আর এইখান থেকে আমরা একটা মোল সংক্রান্ত জিনিস নিয়ে এসেছিলাম। সেই মোল সংক্রান্ত জিনিসটা কি? W বাই মলিকুলার মাস তো মোল, তাহলে মোল ইজ ইকুয়াল টু কি? মোল ইজ ইকুয়াল টু W বাই মলিকুলার মাসটা যদি আমি কেটে নিই, তাহলে এখানে কি পড়ে আছে? কিউ বাই 96,500 ইন্টু এন ফ্যাক্টর। তো এইটা 96,500 ইন্টু এন ফ্যাক্টর। তাহলে আমরা যেখানে যেরকম পড়বে আমরা সেই সূত্রগুলো কিন্তু কাজে লাগাবো। সুতরাং এই ফর্মুলাগুলো আমাকে ভালো করে করতে হবে। আর একটা যেটা করেছিলাম দেখো, যে ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু এফ। এটা আমরা করেছিলাম ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু এফ, অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ইজ ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে। আর একটা কি করেছিলাম, যে আমরা দেখো এখানে তুল্যাঙ্ক বার করার যে নিয়ম, ই ইজ ইকুয়াল টু তুল্যাঙ্ক কিভাবে বার করবো? ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। এটা আমরা ক্লাস 11-এ সেই ফার্স্ট চ্যাপ্টারে শিখেছিলাম যে তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি। এখানে ই হচ্ছে তুল্যাঙ্ক ভার, এ হচ্ছে অ্যাটমিক মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি বা যোজ্যতা। এটা করেছিলাম। আর একটা করেছিলাম দেখো, এক যোজি আয়নের আধান, এক মোল একযোজি আয়নের আধান কত করেছিলাম? আয়নের আধান হচ্ছে 96,500 কুলম। এটা করেছিলাম। এক মোল একযোজি আয়নের আধান 96,500 কুলম বার করেছিলাম না? তো সেটা দেখো, এটা হচ্ছে যোজ্যতা যার এক মোল এক যোজি, মানে যোজ্যতা এক যখন হবে তখন যোজ্যতা তার হচ্ছে আধান হচ্ছে 96,500 কুলম। যদি দ্বিযোজি হয় তাহলে 96,500 ইন্টু 2। এক মোল আমরা বার করেছিলাম আগের এপিসোডে, এক মোল আয়নের আধান 96,500 কুলম, এবং সেটা কিন্তু এক যোজ্যতা সম্পন্ন ক্ষেত্রে এক মোল এক যোজি আয়নের আধান হচ্ছে 96,500 কুলম। যদি দ্বিযোজি হয়, এক মোল দ্বিযোজি আয়নের আধান, সেটা হবে 96,500 ইন্টু 2। সেটা আমরা অঙ্কেতে আমরা দেখে নেবো। তো এই ফর্মুলাগুলো আমরা করেছিলাম। আর কি করেছিলাম? আর যেটা করেছিলাম দেখো, আরেকটা করেছিলাম এখানে, যে এন অফ ক্যাথোড, মোলস অফ ক্যাথোড বাই মোলস অফ অ্যানোড is equal to n factor of anode, যে অ্যানোডে যেটা উৎপন্ন হবে তার n factor ডিভাইডেড বাই n factor of cathode।
তো এই ফর্মুলাগুলো আমরা করেছিলাম, এই ফর্মুলাগুলো দিয়েই কিন্তু আমাদের অঙ্কগুলো হবে, এন ফ্যাক্টর অফ অ্যানোড, এন ফ্যাক্টর অফ ক্যাথোড। তো এই ফর্মুলাগুলো করেছিলাম। আরেকটা জিনিস জেনে রাখবে যে এন ফ্যাক্টরটা এখানে তোমরা নোট করবে যে এন ফ্যাক্টর হাইড্রোজেনের ক্ষেত্রে 2 আর অক্সিজেনের ক্ষেত্রে 4। এন ফ্যাক্টর হাইড্রোজেনের ক্ষেত্রে 2 আর অক্সিজেনের ক্ষেত্রে 4 কেন হলো? দেখো হাইড্রোজেন যেখানে এখানে H মাইনাস আয়ন থাকে, H মাইনাস আয়নের চার্জ কত? H মাইনাস আয়নের চার্জ হচ্ছে 1 -1 বা 1। তো 1 এখানে যদি H2 হয় তাহলে কি হবে? কতগুলো চার্জ? দুটো চার্জ। সেই জন্য H2 এর এন ফ্যাক্টর হচ্ছে 2। আর O2 তে একটা O2 তে কটা চার্জ থাকে? -2। তাহলে দুটো O2 তে কতটা চার্জ থাকবে? চার্জ থাকবে 4। তাহলে আমি যে বলেছি এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু চার্জ বাই যোজ্যতা। সুতরাং O2 তে কতগুলো চার্জ থাকবে? O2 নিউট্রাল, কিন্তু আমরা আয়নের রেসপেক্টে কাউন্ট করব। আয়নের রেসপেক্টে যদি O2 কাউন্ট করি তাহলে ও অক্সাইড মাইনাস আয়নের চার্জ হচ্ছে -2, আর দুটো O2 তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো অক্সাইড আয়ন মিলে O2 তৈরি হচ্ছে। তাহলে তার এন ফ্যাক্টর কত হবে, চার্জ কত হবে? সেটা হচ্ছে 4। এর রেসপেক্টে কাউন্ট করব। সুতরাং এই জায়গাগুলোকে তোমরা কিন্তু একটা খাতায় কিন্তু তোমরা লিখে নেবে, এই জায়গাটাকে খাতায় তোমরা একটা নোট করবে। তো এইখান থেকে এই যে আমরা ফ্যাক্টরগুলো লিখলাম, যে সূত্রগুলো লিখলাম, এখান থেকে কিন্তু অঙ্ক আমাদের শুরু হবে। যেখানে যেটা ফর্মুলা লাগবে সেই ফর্মুলা কিন্তু আমরা প্রয়োগ করব। দেখো এইখানে প্রথম একটা অঙ্ক বলেছে, 1 নম্বর অঙ্ক, এক্সাম্পল 1 বলেছে যে সিলভার নাইট্রেট সংকেত কি? AgNO3। তো সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে তোমরা কপি করবে, এটা মধ্য দিয়ে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে প্রবাহিত করা হলো। প্রবাহিত করার ফলে দ্রবণের মধ্যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে প্রবাহিত করার ফলে ক্যাথোডে 2.015 গ্রাম সিলভার Ag সঞ্চিত হয়। করবে। এবার সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে ই, সিলভার রাসায়নিক তুল্যাঙ্ক মানে ই, তুল্যাঙ্ক ভার, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এর মান কত? সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক ই এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এর মান কত? দেখো একদম আমাদের প্রথমে ফর্মুলা চলে যাব। W ইজ ইকুয়াল টু ZQ দেয়া আছে। এখানে কি কি মান তুমি পাচ্ছ এই মানটা একটু দেখে নিই। এই কি কি মান তুমি পাচ্ছ আমি অ্যান্সার করছি। দেখো এখানে 3 অ্যাম্পিয়ার পাচ্ছ, এখানে I হচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার। চলো ঠিক আছে। টাইম কত? টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিট মানে কত? এখানে সেকেন্ডে করতে হবে, 10 × 60, অর্থাৎ কি 600 সেকেন্ড। এখানে সবসময় সেকেন্ড ইউনিটে করতে হবে। আচ্ছা, ক্যাথোডে এত গ্রাম এই যে সঞ্চিত হয়, অর্থাৎ ক্যাথোডে W ইজ ইকুয়াল টু কত? W ইজ ইকুয়াল টু 2.015 গ্রাম এটা সঞ্চিত হয়। ঠিক আছে, এবার দেখো বলেছে, তাহলে আমরা এখান থেকে আমরা জেড এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে ফর্মুলা কি? W ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। আর এখানে কি আমরা করব? জেড এর মানটা বার করব। জেড ইজ ইকুয়াল টু W বাই কিউ। W এর মানটা কত? W এর মানটা হচ্ছে 2.015। আর কিউ এর মান কি? কিউ সমান হচ্ছে I ইন্টু টি। আমরা লিখেছিলাম না কিউ সমান হচ্ছে I ইন্টু টি। এই যে কিউ সমান কি? কিউ সমান হচ্ছে I ইন্টু টি। তাহলে I কত? I হচ্ছে দেখো I হচ্ছে কত? I বলছে 3 অ্যাম্পিয়ার। আর টি কত? টি হচ্ছে 600। তাহলে এই মানটাই তুমি জেড এর মান পেয়ে যাবে। এবং এই জেড এর মান দাঁড়াবে, তোমরা যদি করো তাহলে এর মান দাঁড়াবে, তোমরা খাতায় করবে, ক্যালকুলেটরে করবে 1.119 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম। জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম, কালকে দেখিয়েছিলাম জেড এর একক গ্রাম পার কুলম। তাহলে 1.119 ইন্টু 10⁻³ গ্রাম পার কুলম। এটা কিন্তু আমরা জেড এর মান পেলাম। জেড মানে কি? জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এর মানটা পেলাম। এবার একটা মান বাকি ই এর মানটা কি করে বার করবে? দেখো আমরা এখানে করে আছে ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু এফ। জেড মান এফ হচ্ছে ফ্যারাডে। 1 ফ্যারাডের মান কত? 96,500 কুলম। তাহলে এখানে ই এর মান কি হবে? ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু এফ। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1.119 ইন্টু 10⁻³ আর এফ এর মান কত? 96,500 কুলম।
ব্যাস এটা গুণ করে দেবে, এবং এইটা গুণ করে তুমি যে মানটা পাবে দেখবে ক্যালকুলেটরে করবে, মান পাবে 108.02 গ্রাম। অর্থাৎ এই সিলভারের যে ইকুইভ্যালেন্ট মাস অর্থাৎ তুল্যাঙ্ক ভার কত? তুল্যাঙ্ক ভার হচ্ছে 108.02 গ্রাম। এই হচ্ছে অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের করে যেতে হবে, যেখানে যেরকম ফর্মুলা ব্যবহার হবে সেখানে সেটা আমরা কাজে লাগাবো, যেখানে যেটা সুবিধা হবে। বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, বেসিক ফর্মুলা। তো আর এইটা E = Z × F, যেখানে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা কাজে লাগাবো। তার প্রথম অঙ্কটা আমরা করে ফেললাম। এবার দেখো দ্বিতীয় অঙ্ক করব। দ্বিতীয় অঙ্ক, চলো তাহলে এটা তোমরা নিশ্চয়ই করে নিয়েছো। আমি দ্বিতীয় অঙ্ক করব। দ্বিতীয় অঙ্ক যেটা করবো সেটা একটু লেখাটাই তো আসল, লিখতে হবে দ্বিতীয় অঙ্কটা। আচ্ছা দেখো, দ্বিতীয় অঙ্ক যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে যেটা করব যে দেখো অ্যাসিড মিশ্রিত 2 নম্বর অঙ্ক, যে অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্য দিয়ে অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্য দিয়ে অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আমি লিখলাম 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। আমার কথাটা শুনবে তাহলে অঙ্কটা লিখতে সুবিধা হবে। অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করা হলো। চালনা করলে কত গ্রাম জল বিয়োজিত হবে? কত গ্রাম জল বিয়োজিত হবে? খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা অঙ্ক। কত গ্রাম জল বিয়োজিত হবে? দেখো অঙ্কটা 2-3 বার ধরে পড়ো যে কি বলতে চাইছে। যে অ্যাসিড মিশ্রিত জলের একটি নমুনার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আমি কিন্তু পাঠালাম। কত মিনিট ধরে? 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে কত গ্রাম জল বিয়োজিত হবে? কত গ্রাম বিয়োজিত হবে সেটা কিন্তু আমাদের চেয়েছে। তো দেখো আমরা এক্ষেত্রে কি কি জিনিস পাচ্ছি। দেখো আমরা প্রথমে দেখো এখানে যেটা আমি অ্যান্সার যেটা করতে চাইছি সেটা দেখো এখানে 10 অ্যাম্পিয়ার পাচ্ছি। 10 অ্যাম্পিয়ারটা কি? 10 অ্যাম্পিয়ার হচ্ছে আই এর মান কত? 10 অ্যাম্পিয়ার। আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবার টাইমটা কত? টাইম হচ্ছে 3 মিনিট 13 সেকেন্ড। তাহলে টাইম কত? 3 মিনিট 13 সেকেন্ড। তো 3 মিনিট 13 সেকেন্ড আমি সবসময় সেকেন্ডে করতে হবে। তাহলে 3 মিনিট মানে হচ্ছে 180 সেকেন্ড, আর 180 সেকেন্ড ইন্টু 13 তাহলে কত সেকেন্ড হচ্ছে? টাইম হচ্ছে 193 সেকেন্ড পেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এটা যেটা করবো, কত গ্রাম জল বিয়োজিত হয়। জল বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? উৎপন্ন করে হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে যদি আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণটাকে বার করতে পারি, হাইড্রোজেন অক্সিজেনের যদি আমরা পরিমাণটাকে বার করতে পারি, তাহলে কিন্তু জলের পরিমাণটাও কিন্তু আমরা বার করে নিতে পারবো। একটু ঘুরিয়ে ক্যালকুলেশনটা আমরা করতে চাইছি। দেখো এক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো যদি আমরা হাইড্রোজেনের এখানে হাইড্রোজেনের এই কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে যদি আমরা বার করতে পারি, সেটা কি ফর্মুলায় করবো? ডাব্লু এই ফর্মুলায় করবো, যে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। দেখো ডাব্লু হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন ক্যাথোডে উৎপন্ন হচ্ছে। ধরি ক্যাথোডে ডাব্লু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তো ডাব্লু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হলে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস। হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে তো হাইড্রোজেন অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। তো কি উৎপন্ন হচ্ছে? তো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে মানে হাইড্রোজেনের মলিকুলার মাস নাও। তো এইগুলো তো মলিকুলার মাসই হবে। আমরা আগে যেটা দেখিয়েছিলাম অ্যাটমিক মাস, কাদের ক্ষেত্রে অ্যাটমিক মাস দাঁড়াবে? যারা একযোজী মৌল। যেমন একযোজী মৌল বলতে যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক মাসও চাই, মলিকুলার মাসও চাই। তো আমরা এখানে দেখো এখানে H2 মানে জলের বিয়োজনে কি উৎপন্ন? জলের বিয়োজনে তো H উৎপন্ন হচ্ছে না, H2 উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাটমিক মাস নেবো না মলিকুলার মাস নেবো? অবশ্যই মলিকুলার মাস নেবো। হাইড্রোজেন অণু তো উৎপন্ন হচ্ছে, সেই অণুটার মলিকুলার মাস কত? হাইড্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 2 করলাম। আর কিউ মানে I ইন্টু টি। দেখো I কত? I হচ্ছে 10 আর টি হচ্ছে 193। এটা করলাম 193 ডিভাইডেড বাই 96,500 ইন্টু এন ফ্যাক্টর। হাইড্রোজেন এন ফ্যাক্টর কত বলেছি? হাইড্রোজেন ফ্যাক্টর হচ্ছে 2। হাইড্রোজেন ফ্যাক্টর হচ্ছে 2। তো এইটা যদি আমরা করি তাহলে দেখো আমরা কি পাবো?
তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি জলের বিয়োজনে যে এই ওয়েটটা কার, এই ওয়েট হচ্ছে হাইড্রোজেনের, তাই যে হাইড্রোজেনের ওয়েটটা কত এটা পাবো, এবং এখান থেকে যদি ক্যালকুলেশন করি এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে কী হবে দেখো 1930 ডিভাইডেড বাই 96,500। তা 1930 ডিভাইডেড বাই 96,500 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আচ্ছা এখানে এটাকে আমি গ্রাম এখনো ক্যালকুলেশন করবো না, এটাকে গ্রাম হিসাবেই ধরে রাখি, গ্রাম ক্যালকুলেশন পরে করবো। 1930 বাই 96,500, তো একটা কাজ করা যেতে পারে, একটা শূন্য করে কেটে দেওয়া যেতে পারে, 193 বাই 96,50, তাহলে সুবিধা হবে, তাহলে একটা শূন্য করে কেটে দেওয়া যেতে পারে, একই হলো। এবার দেখো আমরা এখানে এইটা পেলাম, এইটা আমরা হাইড্রোজেনের পরিমাণটা পেয়েছি। তো হাইড্রোজেনের যদি জলের যদি বিয়োজন হয়, জলের যদি বিয়োজন হয় নর্মাল রিয়াকশন থেকে জলের যদি বিয়োজন হয় হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, আমি এরকম ভাবে লিখছি। তাহলে এই জলটার 1 মোল থেকে হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে 1 মোল, এই জলটার 1 মোল থেকে হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে 1 মোল স্টোইচিওমেট্রি অনুসারে। আমি তো এখন O2টাকে হাফ O2 করে দিয়েছি, ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো এই জলের 1 মোল মানে কি 18 গ্রাম, আর হাইড্রোজেনের 1 মোল মানে কি, হাইড্রোজেনের 1 মোল মানে হচ্ছে 2 গ্রাম, হাইড্রোজেন 1 মোল মানে হচ্ছে 2 গ্রাম, হাইড্রোজেন 1 মোল মানে কত 2 গ্রাম। তাহলে দেখো 18 গ্রাম জল থেকে কত গ্রাম তুমি হাইড্রোজেন পাবে 2 গ্রাম। তাহলে আমাদের এখানে আমরা উল্টে যদি লিখি 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 18 গ্রাম জল থেকে, আর এত গ্রাম হাইড্রোজেন কত গ্রাম জল থেকে পাওয়া যায়, সেটাই তো তাহলে জলের বিয়োজন থেকেই তো হাইড্রোজেনটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি লিখি এখান থেকে এই নর্মাল রিঅ্যাকশন থেকে যে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 18 গ্রাম জল থেকে, 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 18 গ্রাম জল থেকে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 18 বাই 2 গ্রাম জল থেকে। এবার দেখো এই পরিমাণ হাইড্রোজেন গ্যাসে তাহলে কত পরিমাণ জল বিশ্লিষ্ট হয়ে পাওয়া যায়, সেটাই আমরা চাইছি। দেখো 193 বাই 96,50 গ্রাম জল পাওয়া যায় 18 বাই 2 ইন্টু 193 বাই 96,50। এটা যদি করি তোমরা এখানে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে তোমার এখানে মান আসছে 0.18 গ্রাম। তাহলে 0.18 গ্রাম, তাহলে এই পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়েছে কত গ্রাম জল থেকে 0.18 গ্রাম জল থেকে। তাহলে এই 0.18 গ্রাম জলটা তাহলে বিয়োজিত হয়েছে। যদি 18 গ্রাম জল বিয়োজিত হয়ে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে এই পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন তো কত গ্রাম জলকে বিয়োজিত হতে হবে 0.18 গ্রাম। এবং এটাই তো চেয়েছে যে কত করলে কত গ্রাম জল বিয়োজিত হবে, তোমার উত্তর হবে 0.18 গ্রাম। কোনো কঠিন কিছু নেই, জাস্ট নর্মাল ওয়েতে যেখানে যেটা প্রয়োগ করতে হবে সেখানে সেটা প্রয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা ভালো করে করবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা অঙ্ক করবো 3 নম্বর অঙ্ক করব। এটা নিশ্চয়ই ভালো করে করবে। আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম তোমরা ভালো করে বুঝে লিখে করবে যে কি স্যার বলতে চাইছেন। তোমরা নিজের বুদ্ধিটাকে একটু প্রয়োগ করবে, সবসময় নিজের বুদ্ধিটাকে একটু প্রয়োগ করে দেখো, নিশ্চয়ই ভালো হবে। 3 নম্বর কি বলছে, একটি ধাতব লবণের মধ্য দিয়ে একটি ধাতব লবণের, আমার কথাটা শোনো তাহলে লিখতে সুবিধা হবে। ধাতব লবণের দ্রবণে, আচ্ছা ধাতব লবণের দ্রবণের দ্রবণে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 30 মিনিট চালনা করলে 30 মিনিট চালনা করলে ক্যাথোডে 30 মিনিট চালনা করলে ক্যাথোডে 0.8898 গ্রাম ধাতু সঞ্চিত হয় মানে উৎপন্ন হয়, সঞ্চিত হয়। তো বলেছে যদি ধাতুটির যোজ্যতা 2 হয়, মানে ভ্যালেন্সি 2, যোজ্যতা যদি 2 হয় ধাতুর ভ্যালেন্সি, ভি মানে ভ্যালেন্সি যদি 2 হয়, ধাতুর ভি যদি 2 হয়, ভ্যালেন্সি যদি 2 হয়, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর এ এর মান কত, এটা চেয়েছি।
দেখো সবটাই তোমার কাছে খোলে, সবটাই প্রশ্নের উত্তর লিখেছে এর মধ্যে দিয়ে। দেখো কি বলেছে, একটি ধাতব লবণের দ্রবণে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 30 মিনিট করে চালনা করা হবে। ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হয়, সঞ্চিত হয়, এবং বলেছে ধাতুর ভ্যালেন্সি 2 হলে ধাতুর পারমাণবিক ভরটা কত। তো দেখো এই ক্ষেত্রে কি করবে, কি কি জিনিস তুমি পাচ্ছ, এখানে আমি কোশ্চেন অ্যান্সার করবো কি কি তুমি পাচ্ছ। দেখো এখানে আই এর পরিমাণটা কত, আই এর পরিমাণটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। চলো ঠিক আছে। এখানে টাইমটা কত, টাইম হচ্ছে 30 মিনিট, 30 × 60 অর্থাৎ কত, 30 × 3 = 18, 1800 সেকেন্ড। 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে 1800 সেকেন্ড। এটা ভালো করে করো, 30 মিনিট মানে হচ্ছে 1800 সেকেন্ড। এবার দেখো ডাব্লিউ, এই ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হয়, এটা মানে ডাব্লিউ পরিমাণটা কত, 0.8898 গ্রাম, 98 গ্রাম এত সঞ্চিত হয়। এবার দেখো এখান থেকে তুমি জেড এর মানটা বার করো, কারণ ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, কিউ এর মানটা দেওয়া আছে। আর জেড এর মানটা বার করে, আচ্ছা আমি জেড এর মানটা বার করি, তাহলে এখানে আমি কি, এখানে ডাব্লিউ = জেড × কিউ, তাহলে জেড = W/Q। ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান বলেছে দেখো 0.8898, আর কিউ এর মান কত, কিউ = I × T, সবসময় মনে রাখবে। আই কত, 1.5, টি কত, টি হচ্ছে 1800 সেকেন্ড। এটা হচ্ছে জেড এর মান। এবার দেখো এখানে বলেছে E = Z × F, এটা বলেছে, তাহলে E = Z × F। এবার জেড এর মান কত, জেড এর মান এইটা পেয়েছে, একদম বসে 0. একবারে ক্যালকুলেশন করবে লাস্টে বসে, 0.8899 ডিভাইডেড বাই 1.5 × 1800 ইন্টু এফ, এফ মানে কত, 96,500 কুলম্ব। তো এইখানে যেটা তুমি মানটা পাবে ই এর মানটা, সেই ই এর মানটা তুমি পাবে 31.802 গ্রাম, এটা তুমি পাবে, ক্যালকুলেশন করবে এই মানটাই পাবে নিশ্চিত পাবে। এবার দেখো এটা যে তুল্যাঙ্ক ভারের মান দেখছে 31.802 গ্রাম। এবার দেখো তো এই তুল্যাঙ্ক ভারের মান যদি 31.802 গ্রাম হয়, তাহলে দেখো এখানে আমরা ফর্মুলা করছি E = A/V। E = A/V। আমাকে A এর মান বার করতে বলেছে, A এর মান বার করতে বলেছে। A = তাহলে কি হবে, A = হবে E × V। E এর মান কত, E এর মান হচ্ছে 31.802, আর V এর মান কত, V এর মান 2, জাস্ট গুণ করে দাও, এবং গুণ করে তুমি A এর মান পাবে 63.604, অর্থাৎ ধাতুটির A পারমাণবিক ভর, A হচ্ছে পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে 63.604, মানে 63, এটাকে 63, এটা হচ্ছে কপার, এটা ধাতুটা হচ্ছে কপার ধাতু, মানে ব্যাক ক্যালকুলেশন করে তুমি যদি বলো এটা ধাতুটা হচ্ছে কপার ধাতু। দেখো এই টাইপের অঙ্ক কি কঠিন আছে, একদমই কঠিন না, এটা ভালো করে করবে। আচ্ছা এরপরে দেখো 4র্থ নম্বর অঙ্ক, আমরা দেখি কত অঙ্ক করতে পারি। 4র্থ নম্বর ভ্যারাইটিস অঙ্ক আমরা করব। 4র্থ নম্বর অঙ্ক আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো একটি ধাতব তারে, দেখো 4 নম্বর অঙ্কটা ছোট আছে, যে একটি ধাতব তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, একটি ধাতব তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, চলো একটি ধাতব তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। 1 সেকেন্ডে তারের কোনো বিন্দুর মধ্য দিয়ে, 1 সেকেন্ডে তারের কোনো বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে তারের কোনো বিন্দুর মধ্য দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, এইটা প্রশ্নটা করেছে। যে একটি ধাতব তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এবার 1 সেকেন্ডে তারের কোনো বিন্দুর মধ্য দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, এই প্রশ্ন তোমাকে কিন্তু করেছে। তাহলে দেখো এখানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে তাহলে কি তুমি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ যে এটা অ্যান্সার করছি, দেখো যে এখানে I এর মানটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, I হচ্ছে 1 অ্যাম্পিয়ার,
আর টাইম কত, টাইম হচ্ছে 1 সেকেন্ড। ব্যাস 1 সেকেন্ড তার মধ্যে দিয়ে এবার কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো আমরা এখানে কি করেছি যে 1 মোল একযোজি আয়নের আধান 96,500 কুলম্ব, অর্থাৎ 96,500 কুলম্ব তুমি যদি 96,500 কুলম্ব তুমি যদি তড়িৎ পাঠাও, তাহলে 96,500 কুলম্ব যদি তড়িৎ পাঠাও তাহলে কতগুলো 96,500 কুলম্বের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, কত সংখ্যক ইলেকট্রন 96,500 কুলম্ব তড়িৎ পাঠালে তুমি কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে সেখানে 1 মোল। তাহলে 96,500 কুলম্ব পাঠালে 1 মোল, 1 মোল মানে কত, 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হবে, এটা বলেছে প্রবাহিত হবে। 96,500 কুলম্ব, এই যে বলেছে 1 মোল একযোজি আয়নের আধান 96,500 কুলম্ব। তো এইখানে মূলত 96,500 কুলম্ব যদি তড়িৎ পাঠাও তাহলে কত মোল ইলেকট্রন প্রবাহিত হবে, 6.02 10⁻23 সংখ্যক। এবার তোমার এখানে কিউ, তোমার পরিমাণ, তোমার তড়িতের পরিমাণটা কত, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, অর্থাৎ 1 ইন্টু 1, অর্থাৎ কি 1 কুলম্ব, কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব। তাহলে তুমি যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহ পাঠাও তাহলে কত কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, 96,500 কুলম্ব পাঠালে এত সংখ্যক, তাহলে যদি 1 কুলম্ব পাঠাও 1 কুলম্ব তাহলে কি পাচ্ছ, 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 96,500, 96,500 1 কুলম্ব পাঠালে, এবং এর মানটা যেটা দাঁড়াবে সেই মানটাই হবে ইলেকট্রন সংখ্যা। এখানে তুমি ক্যালকুলেশন করবে, এবার মানটা দাঁড়াবে 6.24 ইন্টু 10⁻18, 6.24 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। একদমই কঠিন নয়, খুব ভালো করে করবে, খুব ভালো করে এই জায়গাটা 4টে অঙ্ক করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 5-এর যে অঙ্কটা করব, তো এই জায়গাটা ভালো করে করবে। এরপরে 5-এর অঙ্ক করবো, এরপরে একটা অঙ্ক করব। দেখো 5-এর অঙ্কটা বলছে যে 5-এর অঙ্কটা কি বলছে, দেখো 5-এর অঙ্কটা বলছে যে 1.4 গ্রাম 1.4 গ্রাম N3 মাইনাস আয়নের 1.4 গ্রাম N3 মাইনাস আয়নের চার্জ কত বা আধান কত, 1.4 গ্রাম N3 মাইনাস আয়নের চার্জ কত। খুব ভালো একটা জিনিস পড়েছে। দেখো এই জন্যই আমাদের একযোজি কথাটা ব্যবহার করেছিলাম যে 1 মোল একযোজি আয়নের আধান 96,500 কুলম্ব। তো এখানে বাবা কি আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের 1 মোল সমান কত, নাইট্রোজেন যদি পরমাণু অবস্থায় থাকে তো এইটা থেকে তো পরমাণু হবে। দেখো N3 মাইনাস থেকে অণু কি হবে, N3 মাইনাস থেকে যদি ইলেকট্রন, যদি 3 ইলেকট্রন ত্যাগ হয় তাহলে তো নাইট্রোজেন পরমাণু উৎপন্ন হবে। তাহলে এখানে নাইট্রোজেনের 1 মোল করব, নাইট্রোজেনের যদি 1 মোল হয়, এখানে 1 মোল একযোজি আয়নের আধান, আমি 1 মোল নাইট্রোজেনের ক্ষেত্রে 1 মোল বার করব, নাইট্রোজেন পরমাণুর 1 মোল মানে কত, 14 গ্রাম। তাহলে 14 গ্রাম এখানে অ্যান্সার করছি, 14 গ্রাম একযোজি, 14 গ্রাম একযোজি। দেখো 14 গ্রাম এখানে একযোজি, এখানে একযোজির ক্ষেত্রে কিন্তু 14 গ্রাম একযোজি আয়নের আধান, 14 গ্রাম একযোজি আয়নের আধান হচ্ছে কত, 96,500 কুলম্ব। এটা হচ্ছে 14 গ্রাম একযোজি আয়নের আধান 96,500 কুলম্ব। এইখান থেকে, এই স্পেসিফিক থেকে আমরা লিখলাম। এবার দেখো এখানে 14 গ্রাম এখানে কত যোজি, এটা কত যোজ্যতা, মানে এটা চার্জ কত, 3 যোজ্যতা, 3 চার্জ হচ্ছে 3, মানে 1 যোজি মানে 1 যোজ্যতা হচ্ছে তার 1, আর এখানে N3 মাইনাস মানে চার্জটাই হচ্ছে তার যোজ্যতা। N3 মাইনাস মানে 14 গ্রাম 3 যোজি আয়নের আধান কত, 96,500 ইন্টু 3 কুলম্ব, 96,500 ইন্টু 3 কুলম্ব। এবার দেখো বলেছে যে 1.4 গ্রাম, তাহলে এখানে আমরা করছি 1 গ্রাম 3 যোজি আয়নের আধান 96,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 14 কুলম্ব, 1 গ্রাম ভাগ করে দিলাম, আর এখানে কত গ্রাম, 1.4 গ্রাম। তাহলে 1.4 গ্রাম একযোজি, এই 3 যোজি, সরি এখানে 3 যোজি আয়নের আধান 96,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 14
ইন্টু 1.4, জাস্ট গুণ করে দিলাম, এবং এখান থেকে যে ক্যালকুলেশনে যেটা বেরোবে সেটাই হবে কিন্তু তোমার উত্তর। এবং এখানে যেটা বেরোবে সেই মানটা দাঁড়াবে, দেখবে তোমরা ক্যালকুলেশনটা করবে 2.895 ইন্টু 10⁴ কুলম, 2.895 ইন্টু 10⁴ কুলম। তো এই অঙ্কটা কিন্তু তোমরা করবে। দেখো একদম সিম্পল অঙ্ক, 1 মোল 1 কেজি আয়রন আয়তন 96,500। আমি বললাম সব কটা ফর্মুলা এখানে আছে, এর মধ্য দিয়ে তোমার কিন্তু ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। মাথাটা পরিষ্কার রাখো, তাহলে কনসেপ্টটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্কটা করব। তো এখানে যেটা আমরা করব, পরের অঙ্কটা করব, এখানে এখানে অক্সিজেন লেখা ছিল O2 = 4, অক্সিজেনের এন ফ্যাক্টর হচ্ছে 4, এটা লেখা ছিল। এরপর অঙ্কটা যেটা করব, দেখো বলেছে যে CuSO4 দ্রবণ থেকে, পরের অঙ্কটা 6 নম্বর অঙ্ক, যে CuSO4 দ্রবণ থেকে CuSO4 দ্রবণ থেকে 30 মিনিটে CuSO4 দ্রবণ থেকে 30 মিনিটে 0.406 গ্রাম কপার Cu উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার তড়িতের প্রয়োজন, কত অ্যাম্পিয়ার তড়িতের প্রয়োজন, এইটা বলেছে। CuSO4 দ্রবণ থেকে 30 মিনিটে 0.406 গ্রাম কপার উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার তড়িতের প্রয়োজন, এই প্রশ্ন তোমাকে করেছে। দেখো এখানে কি কি দেয়া আছে, এই অঙ্কটাতে কি কি দেয়া আছে, দেখো এই অঙ্কটা দেয়া আছে, টাইম দেয়া আছে, টাইম কত, 30 মিনিট। 30 মিনিট মানে কত সেকেন্ড, 30 ইন্টু 60 অর্থাৎ 1800 সেকেন্ড। ঠিক আছে, 18 সেকেন্ড হলো। এবার দেখো এখানে কি বলেছে, এইটা হচ্ছে পরিমাণ কত, ডাব্লুর পরিমাণটা কত, 0.406 গ্রাম। ঠিক আছে, এবার বলেছে কত অ্যাম্পিয়ার তড়িতের প্রয়োজন, এই জায়গাটা তোমাকে বার করতে হবে, যে এখানে আই এর মানটা কত সেটা তোমাকে বার করতে হবে, I = কত। তো CuSO4 দ্রবণ থেকে দেখো এইটা বলেছে, আমি কোন ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবো। দেখো আমরা তো এইখানে W = যদি Z, ডাব্লুর মানটা পেয়েছি, কিন্তু জেড এর মান তো আমরা জানি না। জেড এর রাসায়নিক তুল্যাঙ্কের মান কি কপার সালফেটে জানি, তড়িৎ তুল্যাঙ্কের মান জানি না। যদি না জানি তাহলে আমরা কি করে এখানে ফর্মুলা কাজে লাগাবো, তাহলে লাগাতে পারবো না এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলাটাকে যদি কাজে লাগাই, এই ফর্মুলাটাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে, কারণ এখানে আমরা অ্যাটমিক মাস, কপারের অ্যাটমিক মাসটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। কপারের অ্যাটমিক মাস হচ্ছে 63.5। তো এখানে যদি 63.5 কাজে লাগে তাহলে অ্যাটমিক মাসটা পেয়ে যাচ্ছি। এখানে আইটি এর মধ্যে আমাকে তো আই বার করতে বলছে, টিটা পেয়ে যাচ্ছি, 96,500 পেয়ে যাচ্ছি। আর কপারের ক্ষেত্রে Cu2+ আয়ন থাকে, Cu2+ আয়ন থেকেই তো কপারটা উৎপন্ন হবে, কপার সালফেট বলেছে, কপার সালফেট মানে Cu2+ আয়ন। আর তাহলে এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর হচ্ছে চার্জ হচ্ছে কত, 2। তাহলে আমরা এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তাহলে এটা কি পাবো, দেখো এই ফর্মুলাটাকে ব্যবহার করলে W = অ্যাটমিক মাস, কপারের অ্যাটমিক মাস হচ্ছে 63.5। এটা ডাটাতে দেয়া নেই, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে, কপার 63.5 আর আয়রনের হচ্ছে 56। তো কপার 63.5 করলাম। আর কিউ মানে হচ্ছে আই এর মানটা কত, আই এর মানটাই তোমাকে বার করতে বলেছে। আর টি কত, টি হচ্ছে 1800 সেকেন্ড। ঠিক আছে, এইবার দেখুন ভাগ কত, ভাগ হচ্ছে 96,500, ভাগ হচ্ছে 96, 96,500। আর এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর হচ্ছে কপারের, দেখো কপারের চার্জটা কত, Cu2+ আয়নটা তো ছিল, Cu2+ আয়নের চার্জ কত, 2, তাহলে কপারের এন ফ্যাক্টর হচ্ছে 2। তো এখান থেকে দেখো এবার তো ডাব্লুর মানটাও তো বলে দেওয়া আছে, ডাব্লুর মানটা কত, ডাব্লুর মানটা বলে দেওয়া আছে, ডাব্লুর মানটা হচ্ছে এখানে বলে 0.406 গ্রাম। তাহলে ডাব্লু = আমরা লিখে দিয়েছি 0.406, ব্যাস। এইবার তোমার খালি ক্যালকুলেশন পার্ট, এখানে আই এর মানটা বার করতে হবে, এখানে আর আমার কোনো ফাংশন নেই, অঙ্ক। এবং আই এর মানটা তোমরা এখানে বার করে দেখবে, I = 0.6855 অ্যাম্পিয়ার, I = 0.6855 অ্যাম্পিয়ার, এটাই কিন্তু উত্তর হবে।
কিছু কঠিন নেই এর মধ্যে, খুব ভালো করে করবে এই জায়গাটা। আচ্ছা, এরপরে দেখো যে অঙ্কটা করতে চলেছি সেই অঙ্কটাও খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কনসেপ্ট কাজে লাগাতে হবে, ইম্পর্ট্যান্ট অঙ্ক কাজে লাগাতে হবে কনসেপ্টটা। সেটা হচ্ছে দেখো এটা 6 নম্বর অঙ্কটা হলো। তো এরপরে দেখো কি করি, 6 হলো। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর অঙ্ক আমরা করব, 7 নম্বর। তো 7 নম্বর নিউমেরিক্যাল আমরা করছি যে একমোল গলিত Al2O3 কে একমোল গলিত Al2O3 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, দেখো এটা তোমাদের বইতে অন্যরকম ভাবে অনেক রকম ভাবে করা আছে। তো আমি একটু নতুন জায়গাটায় এই ফর্মুলার মধ্যে দিয়ে একটু সুন্দর করে দিই। দেখো এখানে বলেছে একমোল গলিত Al2CO3 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, এটা তোমাকে প্রশ্নটা চেয়েছে। তুমি দেখো এখানে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যালুমিনা, এটার নাম হচ্ছে অ্যালুমিনা। তো অ্যালুমিনা থেকে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অ্যালুমিনা থেকে উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন, এটা পাচ্ছি। এবার যদি তুমি এটাকে ব্যালেন্স করো তাহলে কি পাবে, যদি ব্যালেন্স করো এটাকে তুমি পাবে যে 2Al2O3 থেকে তোমরা কি পাবে, 2Al2O3 থেকে এখানে কি পাবে দেখো 4Al আর 3O2, এটা তুমি ব্যালেন্স করে পাচ্ছ। যে Al2O3 যদি ভেঙে তাহলে কি হবে, 4Al আর 3O2 পাবে, এটা তুমি পাচ্ছ ব্যালেন্স করে। এবার দেখো তুমি এইখানটায় যেটা করবে, দেখো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম কি আয়ন হিসাবে থাকে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন হিসাবে থাকে। আর এখান থেকে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম Al। তো দেখো এইটা হচ্ছে আমরা আয়ন থেকে যদি আয়নের রূপান্তর করি, অর্থাৎ এখানে তো এটা তো Al3+ টা কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোডে তো Al2O3 যেতে পারবে না, Al2O3 ভেঙে Al2O3 কোন ফর্মে থাকবে, Al2O3 ভেঙে, তো যখন তড়িৎ বিশ্লেষণের ব্যবহার ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি পূরণ হবে, Al3+ আর 3O2-, 2Al3+ আর 3O2-, এই ফর্মে থাকবে। এখন 2Al3+ এটা ক্যাথোডে যাবে, তো ক্যাথোডে গিয়ে এখানে কি উৎপন্ন করবে, অ্যালুমিনিয়াম উৎপন্ন 2Al, এবং এখানে কটা ইলেকট্রন নেবে, 6টা ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে। 6টা ইলেকট্রন গ্রহণ করলে দেখো 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন করবো 3 দুগুণে 6, তাহলে 6টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে আমাদের এখানে 6টা যদি পজিটিভ চার্জ হয় তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করে এটা বিস্ফোরিত পরমাণু পরিণত হবে। তো এই হচ্ছে অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে। এইবার তুমি একটু চিন্তা করে দেখো, যেখানে বলেছে যে একমোল গলিত Al2 থেকে সম্পূর্ণরূপে বিয়োজিত তড়িৎ করে Al2 উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। তো দেখো এইখানটায় আমরা যদি প্রয়োজন করি যে একমোল গলিত Al2O3, মানে দেখো এখানে যদি আমরা মোল সংখ্যাটাকে আমরা যদি এই ফর্মুলাটাকে ব্যবহার করি, যে সম্পূর্ণ তড়িৎ করে Al2 তে পরিণত করতে কত সংখ্যক তড়িতের প্রয়োজন। আচ্ছা দেখো এখানে যদি বলে তড়িৎ করে এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি যে কি, এখানে পাচ্ছি যে এখানে n এর মানটা কত, এখানে মানে মোল সংখ্যাটা কত, দেখো মোল সংখ্যাটা পাচ্ছি 2 মোল। এখানে মোল সংখ্যাটা আমরা কত পাচ্ছি, 2 মোল অ্যালুমিনিয়াম পাচ্ছি। তো 2 মোল অ্যালুমিনিয়াম তুমি কোথা থেকে পাচ্ছ, 2 মোল অ্যালুমিনিয়াম পাচ্ছ 6, এখানে কি এটা হচ্ছে 6 ইলেকট্রন, মানে 6 মোল ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন হচ্ছে 1 মোল, তাহলে 6 মোল ইলেকট্রন থেকে তুমি পাচ্ছ 2 মোল। 6 মোল ইলেকট্রন থেকে তুমি পাচ্ছ 2 মোল হচ্ছে তুমি অ্যালুমিনিয়াম পাচ্ছ 6 মোল ইলেকট্রন থেকে।
তো 6 মোল ইলেকট্রন থেকে যদি তুমি 2 মোল ইলেকট্রন পাও, তাহলে এক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে দেখো এটাই তো ব্যালেন্স হচ্ছে। তো এইখানে দেখো এইটাতে 2Al3+, এইটা কি 2Al3+, এইটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের হচ্ছে চার্জ, অ্যালুমিনিয়াম চার্জ কত 6। তো 6 মোল, ছটা থেকে তুমি চার্জ পাচ্ছ, 6টা পজিটিভ চার্জকে 6টা নেগেটিভ চার্জ প্রশমিত করে উৎপন্ন করছে 2 অ্যালুমিনিয়াম। এটুকু তো বুঝতে পারলে। এইবার দেখো এইখানটা আমরা প্রয়োগ করছি কিরকম, যে আমরা যদি এখানে প্রয়োগ করি যে n, আমরা যদি এই ফর্মুলাটাকে প্রয়োগ করি, এই ফর্মুলাটাকে, তো nটা কি, nটা হচ্ছে ধরো Al2O3, এই পরিমাণটাকে আমরা বিশ্লেষণ করছি যে n হচ্ছে Al2O3। তো n এর মানটাকে আমরা এখানে 2Al3 থেকে 2Al পাচ্ছি, 2Al3+ থেকে আমরা 2Al পাচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে যদি আমরা এটা যদি আমরা 1 মোল করি, তো 1 মোল থেকে আমরা 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। তাহলে এখানে 2 মোল অ্যালুমিনিয়াম যদি আমরা মানে স্টোইচিওমেট্রি অনুসারে করি, তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম 3+ থেকে 2 মোল অ্যালুমিনিয়াম পাবো। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম 3 থেকে 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। তো এখানে দেখো এখানে তো বলেছে 1 মোল গলিত Al2O3, তাহলে এখানে আমরা কার রেসপেক্টে এটা কাউন্ট করব, যে 1 মোল Al3+ থেকে আমরা পাচ্ছি কত 1 মোল Al। 2 মোল Al3+ থেকে যদি 2 মোল Al পাওয়া যায়, তাহলে 1 মোল Al3+ থেকে 1 মোল Al পাওয়া যাবে। দেখো এটা খুব ভালো করে বোঝো, এই স্টোইচিওমেট্রি অনুসারে তো এটা সাজিয়েছি। তাহলে এবার যদি 2 মোল Al3+ থেকে 2 মোল Al পাচ্ছ, তাহলে যদি 1 মোল Al3+ থেকে আমরা 1 মোল Al পাবো। তাহলে দেখো এবার যদি এইটা কাজে লাগাই, n মানে কত, n হচ্ছে 1 মোল, n হচ্ছে অ্যালুমিনিয়ামের 1 মোল, 1 মোল পাচ্ছি, 1 মোল পেলাম। আর কিউর মানটাই বার করতে বলেছে, কিউ মানে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, তড়িতের পরিমাণটা কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। আর নিচে দেখো, নিচে হচ্ছে 96,500। আর n ফ্যাক্টর কত, n ফ্যাক্টর হচ্ছে তার চার্জ বা যোজ্যতা। তো এখানে n ফ্যাক্টর অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম এখানে কোন ফর্মে আছে দেখো, অ্যালুমিনিয়ামের চার্জ কত, অ্যালুমিনিয়াম চার্জটা মানে এখান থেকে এই চার্জটা দেখতে হবে, যে আমি বলেছি চার্জটা দেখতে হবে তা আয়নের। অ্যালুমিনিয়াম এখানে টোটাল আয়নটার চার্জটা কত, 3 দুগুণে 6, ব্যালেন্স করার পরে চার্জ কত হয় 3 দুগুণে 6। তাহলে এখানে চার্জ কত হচ্ছে, চার্জ হচ্ছে 6। তাহলে কিউ এর মানটা কত, কিউ ইজ ইকুয়াল টু 96,500 ইন্টু 6, 96,500 ইন্টু 6, এই 96,500 মানে 1 ফ্যারাডে। তাহলে কিউ এর মানটা কত, কিউ এর মানটা হচ্ছে 6 ফ্যারাডে। তাহলে কিউ এর মানটা কত হবে, 6 ফ্যারাডে। তাহলে কত তড়িৎ প্রয়োজন, 6 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। দেখো এইটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, তোমাদের বইতে অন্যরকম ভাবে করা আছে, যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি যদি ভাঙো, তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাবে তড়িৎ বিশ্লেষণ করলে। এবার অ্যালুমিনিয়াম অক্সাইড কি ফর্মে থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে অ্যালুমিনিয়াম আয়নে থাকবে 2Al3+ আর CO2-। এবার দেখো এখানে 2Al3+, এখান থেকে 2Al3+ যদি হয়, তাহলে 2Al3+ থেকে আমরা 6 ইলেকট্রন যোগ করে আমরা 2Al পাচ্ছি। এবার দেখো বলেছে 1 মোল গলিত Al2C থেকে, তাহলে 1 মোল গলিত Al2C হচ্ছে মানে সেখানে কতগুলো Al3+ আয়ন আছে, 1 মোল গলিত এক মোল গলিত Al2O3 সেখানে কতগুলো Al3+ আয়ন আছে, সেখানে কিন্তু দুটো Al3+ আয়ন আছে। দুটো Al3+ আয়ন যেহেতু আছে, দুটো Al3+ আয়ন থেকে আমরা পাচ্ছি 2 মোল Al। এবার দেখো দুটো Al2+ আয়ন থেকে আমরা 2 মোল Al পাচ্ছি। এবার দেখো তাহলে আমরা এখানে বলেছে 1 মোল Al2O3, 1 মোল Al2O3 এর মধ্যে আয়নটা কিন্তু আছে, 1 মোল Al2O3 এর মধ্যে আয়নটা কিন্তু কমপ্লিট করবো, যে আয়নটা কটা আছে, Al3+। তো তাহলে Al3+ থেকে আমরা কিন্তু একটা আয়নই কিন্তু একটা পাবো। এখানে 2 মোল Al3+ থেকে আমরা 2 মোল Al পাচ্ছি, তাহলে 1 মোল Al3+ থেকে আমরা 1 মোল Al পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা সেট ফ্যাক্টরটা করি, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে এখানে দেখো, এখানে n এর মান হচ্ছে 1 মোল। এখানে কিউ মানে কত, কিউ মানে হচ্ছে, কিউর মানটা বার করতে বলেছে, আর 96,500 আর n ফ্যাক্টর হচ্ছে 6, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, 96,500 ইন্টু 6 অর্থাৎ 6 ফ্যারাড। তো এরকম ভাবে কিন্তু আমাদের কিন্তু এটাকে করতে হবে, এই যে এরকম ভাবে চিন্তা করবে, তাহলে কিন্তু অঙ্কটা সোজা হয়ে যাবে। আচ্ছা,
এইটা করবে ভালো করে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকমভাবেই পড়ার চেষ্টা করবে, দেখবে। না হলে এক কথায় যদি বলতে চাও, যেখানে 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন, কারণ কি এখানে যদি দেখো এখানে 6টা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। আর তাহলে 6টা ইলেকট্রনের চার্জ কত হবে? 6 ফ্যারাডে হবে। একদম ইজি, মানে আমি তোমাকে এটা দেখালাম যে এখান থেকে মূল বিক্রিয়াটা কি হচ্ছে, এইখান থেকে যতগুলো ইলেকট্রন লাগবে ততগুলোই হচ্ছে তার ফ্যারাডে। যতগুলো ইলেকট্রন লাগবে ততগুলোই তো ফ্যারাডে হবে, কারণ এক মোল যদি একটা ইলেকট্রন থাকতো, এক মোল ইলেকট্রন, এক মোল ইলেকট্রন চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 6টা ইলেকট্রন মানে 6 মোল ইলেকট্রন, 6 মোল ইলেকট্রনের চার্জ কত? 6 ফ্যারাডে। তো সেরকমভাবে বুঝলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এইটা গেল 7 নম্বর অঙ্ক। একটু দেরি হয়ে গেল এই অঙ্কটা করতে গিয়ে, বোঝাতে গিয়ে, যাই হোক, কিন্তু লাস্ট আলটিমেট কিন্তু একটু বুঝতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হবে। আচ্ছা, এবার দেখো পরের যে অঙ্ক করবো, এই পরের অঙ্কটা একটু অন্য টাইপের, এটাও করতে হবে। যে 8 নম্বর অঙ্কটা, যে 100 সেকেন্ড ধরে 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ অম্ল মিশ্রিত জলে পাঠালে এসটিপিতে কত আয়তন তড়িৎ বিশ্লেষ্য গ্যাস উৎপন্ন হবে। খুব ভালো অঙ্ক, উৎপন্ন হবে। তো দেখো 100 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ অম্ল মিশ্রিত জলে পাঠানো হলো। এসটিপিতে কত আয়তন তড়িৎ বিশ্লেষ্য গ্যাস উৎপন্ন হবে। দেখো তড়িৎ বিশ্লেষ্য গ্যাস উৎপন্ন হবে, এই কথাটার মানে হচ্ছে যে জলে যদি তুমি তড়িৎ পাঠাও, তাহলে কোন কোন গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে ওই হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণের সমষ্টিটা কত, এই সমষ্টিটাই হচ্ছে কত আয়তন তড়িৎ বিশ্লেষ্য গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা খুব ইজি ওয়েতে আমরা করে ফেলবো। দেখো এইখানটায় আমরা যদি অ্যান্সার করতে চাই, টাইম কত? টাইম হচ্ছে 100 সেকেন্ড। অ্যাম্পিয়ার কত? অ্যাম্পিয়ার হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে। এসটিপিতে কত আয়তন তড়িৎ বিশ্লেষ্য গ্যাস উৎপন্ন, কত আয়তনের। তাহলে আমরা এইটা আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যবহার করি, হাইড্রোজেনের ক্ষেত্রে এই জায়গাটা তুমি ব্যবহার করো, কত মোল উৎপন্ন হয় ব্যবহার করো। আমি বলছি, দেখো করে দেবো, যে এখানে তুমি জলের মধ্যে তড়িৎ পাঠালে তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো হাইড্রোজেনের কত মোল উৎপন্ন হবে সেটাকে আমি এই ফ্যাক্টরটা দিয়ে ব্যবহার করবো। হাইড্রোজেনের ধরো আমরা এখানে উৎপন্ন করছি এন মোল, এখানে এন মোল উৎপন্ন হবে। তাহলে এন মোল যদি হয়, তাহলে এন আমি লিখছি, এখানে কিউর মানটা কত? কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। আই মানে কত? 10, আর টি মানে কত? 100 করে দিলে। এবার এখানে দেখো, এখানে 96,500 নামালে, আর এন ফ্যাক্টর কত? হাইড্রোজেনের এন ফ্যাক্টর হচ্ছে 2, তো এইটা যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। তো এখানে হাইড্রোজেনের মোল সংখ্যাটা তুমি যদি পাও, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের মোল সংখ্যাটা পাচ্ছ, তুমি এখানে ক্যালকুলেশন করবে, যেখানে পাবে হাইড্রোজেনের মোল সংখ্যাটা হচ্ছে 5.18 ইন্টু 10⁻³ মোল। এটা তুমি মোল সংখ্যা পাচ্ছ। কিন্তু তোমাকে তো আয়তন বার করতে বলেছে এসটিপিতে। তাহলে এসটিপিতে মোল যদি থাকে, তাহলে আয়তন বার করার নিয়ম কি? সেই আমি এতে শিখিয়েছিলাম, আমরা সলিউশনে শিখেছিলাম, মোল কনসেপ্টে শিখেছিলাম, যে মোল ইজ ইকুয়াল টু যে কোনো এনি ভলিউম ইন মিলিলিটার করছি, মিলিলিটার করলে মিলিলিটার করছি, ভলিউম এনি ভলিউম ডিভাইডেড বাই 22,400 বা 22,400 ml, এনি ভলিউম বা 22,400 ml। তাহলে এখানে VML যদি মিলিলিটারে বার করি, যে VML ইজ ইকুয়াল টু কত হবে? যে N ইন্টু 22,400। তাহলে দেখো N কত? N হচ্ছে 5.18 ইন্টু 10⁻³ N ইজ ইকুয়াল টু 5.18 ইন্টু 10⁻³। তাহলে আর 22 ইন্টু 22,400 এবং এক্ষেত্রে তুমি পাবে, দেখবে এই মানটা তুমি পাচ্ছ 116 ml, 116 ml। এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ। তো আমি তো হাইড্রোজেনের রেসপেক্টে এটা এনটা বার করেছি, হাইড্রোজেনের পরিমাণ। এবার হচ্ছে জলের অক্সিজেনের পরিমাণটা তাহলে কত হবে? তো অক্সিজেনের পরিমাণটা আমরা জানি, অক্সিজেনের পরিমাণটাকে আমরা অক্সিজেন পরিমাণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি H2O, তাহলে কি হবে? H2 প্লাস হাফ O2। তাহলে যদি H2O যদি ভাঙে, যদি হাইড্রোজেন উৎপন্ন হয় 116 ml, তাহলে অক্সিজেন কত উৎপন্ন হবে? তার ঠিক অর্ধেক।
কারণ এখানে হাইড্রোজেন অক্সিজেনের রেশিওটা কত, 2:1। তাহলে অক্সিজেন কতটা উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে তার অর্ধেক, মানে হাইড্রোজেনের অর্ধেক। হাইড্রোজেন যদি 116 ml উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন উৎপন্ন হবে কত ml, 116 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে কত পাচ্ছি, 5 দুগুণে 10, 116, 8 দুগুণে 16, 58 ml এটা অক্সিজেন গ্যাস পাচ্ছি। আর 116 ml আমরা হাইড্রোজেন গ্যাস পেয়েছি, এবং দুটোর মিশ্রণে আমরা কত ml পাবো, দুটো টোটাল মিশ্রণ যেটা আমরা জানি কত আয়তন তড়িৎ বিস্ময় গ্যাস উৎপন্ন হবে, টোটাল ভি টোটালটা কত পাবো, টোটাল ইজ ইকুয়াল টু 116, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, আর প্লাস আমি হাইড্রোজেন লিখছি প্লাস 58, এটা কার জন্য, এটা হচ্ছে অক্সিজেনের জন্য, এবং এই দুটোর মিশ্রণে আমরা পাবো 174 ml, 174 মিলিলিটার। তো এইটাই হচ্ছে অঙ্ক, এর মধ্যে কোনো কঠিন নেই, জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগাও তাহলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটাকে কাজে লাগাও তাহলে হয়ে যাবে। তো 8 নম্বর অঙ্ক করলাম, এটা ভালো করে করবে, 8 নম্বর অঙ্ক ভালো করে এটা করবে। তো এরপরেও আরও কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি দেখাচ্ছি, আরও একটা দুটো অঙ্ক আমি করি, তোমরা এরপরেও দেখবে এখানে ভালো করে অঙ্ক একই টাইপের হয়ে আছে, অনেকগুলো একই টাইপের আছে। তো দেখো এখানে একটা বলেছে যে 1 ফ্যারাডে, পরের অঙ্কটা করব 9 নম্বর অঙ্ক আমি করব যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস ও ফেরিক আয়ন মুক্ত হবে, ফেরিক আয়ন মুক্ত হবে, এটা তোমাকে চেয়েছে যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস ও ফেরিক আয়ন মুক্ত হবে, এবং এখানে এফির আণবিক ভর দিয়ে দিয়েছি 56। তো দেখো 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস ও ফেরিক আয়ন মুক্ত হবে, তো এইটাকে আমরা ফেরাস ও ফেরিক আয়ন মুক্ত হবে বলতে, দেখো এখানে যদি আমরা মানে মুক্ত হয় বলতে যদি ধরো ফেরাস আয়ন করি Fe2+, তো Fe2+ হচ্ছে ফেরাস, এখান থেকে যদি আমরা দুটো ইলেকট্রন এখানে প্রবেশ করি তাহলে কি উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন হচ্ছে Fe। তাহলে কত গ্রাম ফেরিক আয়ন, মানে ফেরিক আয়ন মুক্ত হয় বলতে কি এই Fe2+ থেকে কত গ্রাম আয়রন, মানে কত গ্রাম এখানে ফেরাস আয়ন কত গ্রাম দুটো ইলেকট্রন নিতে পারছে, কত গ্রাম আয়নটা মুক্ত হয়ে এখানে আয়রনটা কতটা তৈরি করছে। তো দেখো এইখানে যদি আমরা করি যে দুটো ইলেকট্রন মানে কত ফ্যারাডে, একটা ইলেকট্রন 1 মোল আয়নের আধান, তাহলে এখানে আমরা যদি করি 2 মোল ইলেকট্রন থেকে আমরা কিন্তু পাচ্ছি 2 মোল ইলেকট্রন থেকে আমরা পাচ্ছি এফির কত মোল, 1 মোল, এরা ভাই কল্পনা করবে, এটা তো স্টয়চিওমেট্রি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি যে 2 মোল, এখানে যদি 2 মোল ইলেকট্রন হয়, দুটো ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন যদি আমি ধরি মোলের রেসপেক্টে, 2 মোল ইলেকট্রন থেকে আমরা পাচ্ছি কিন্তু 1 মোল এফি, 1 মোল এফি সমান কত, 56 গ্রাম এভাবে পাচ্ছি। এবার যদি আমরা এখানে 2 মোল এফি মানে 2 মোল ইলেকট্রন মানে কত, 2 ফ্যারাডে, 2 ফ্যারাডের জন্য 56 গ্রাম, 2 ফ্যারাডের জন্য 56 গ্রাম। তো 1 মোলের যদি 96,500 হয়, তাহলে 2 মোলের জন্য কত, 2 মোলের জন্য হচ্ছে 2 ফ্যারাডের জন্য 56 গ্রাম আমরা পাচ্ছি, 2 ফ্যারাডের জন্য 56 গ্রাম, 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পড়লে 56 গ্রাম পাবো। তাহলে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পড়লে কি পাবো, 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পড়ে তাহলে কি পাবো, 56 ডিভাইডেড বাই 2 মানে কত, 28 গ্রাম। তাহলে এখানে কত মোল Fe2+ মুক্ত হবে, 28 গ্রাম। Fe3+ পাঠালে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পাঠালে 28 গ্রাম Fe2+ এর বিজারণ ঘটবে, 28 গ্রাম Fe2+ বিজারণ ঘটতে হবে, Fe উৎপন্ন হবে, অর্থাৎ Fe2+ মুক্ত হবে। ঠিক তেমনি এখানে Fe3+ এর জন্য কি হবে, দেখো Fe3+ এর 3টি ইলেকট্রন লাগবে, ফেরিক 3টি ইলেকট্রন লাগিয়ে Fe তৈরি করবে। তাহলে এখানে 3 ফ্যারাডে তড়িৎ মুক্ত করছে 1 মোল Fe, 1 মোল Fe মানে 56 গ্রাম, 3 ফ্যারাডে থেকে 1 মোল, তাহলে 1 ফ্যারাডে থেকে 56 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এখানে আসছে 18.66 গ্রাম Fe। সুতরাং Fe3+ যদি 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পাঠায় কত পরিমাণ Fe3+ মুক্ত হবে, 18.66 গ্রাম Fe3+ মুক্ত হবে।
তো এইভাবেই তোমরা কিন্তু করবে, আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবে, আরও কিছু অঙ্ক এখানে আছে প্র্যাকটিস করবে, তোমরা নিশ্চয়ই ভালো করে করতে পারবে। আরও দেখো এখানে 8টা অঙ্ক বললাম, আরও 2টো অঙ্ক আমি চেষ্টা করি, 2টো অঙ্ক তোমাদের করাবো, আরও 2টো অঙ্ক। দেখো 9 নম্বর যে অঙ্কটা করাচ্ছি সেটা দেখো, 9 নম্বর অঙ্কটা এমসিকিউ হিসাবে পড়েছে। 9 নম্বর অঙ্কটা যে 1 মোল, এইগুলোই পরীক্ষায় পড়ে এই এমসিকিউ, 1 মোল Cr2O7 2- আয়নকে, 1 মোল Cr2O7 2- আয়নকে Cr3+ আয়নে পরিণত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? এক মোল Cr2O7 2- আয়নকে Cr3+ আয়নে পরিণত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন, এটা তোমাকে চেয়েছে। দেখো 1 মোল Cr2O7 মানে কি Cr2O7 2-, এখান থেকে তুমি Cr3+ পাচ্ছ। তো এখানে যদি Cr2O7 2- থেকে তুমি যদি এখানে তুমি ব্যালেন্স করে 2 Cr3+ পাও, তো এখানে তুমি কি করবে দেখো, এখানে তুমি যদি ব্যালেন্স করে 2 Cr3 ও পাচ্ছ, তাহলে দেখো এইখান থেকে তুমি যেটা পাচ্ছ সেখানে তুমি কটা ইলেকট্রন দেবে, এখানে ইলেকট্রন দেবে 6টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখানে 6টা ইলেকট্রন তুমি দিচ্ছ, কিন্তু তুমি Cr3 আয়ন পাচ্ছ কটা? আয়ন পাচ্ছ তুমি 6টা ইলেকট্রন তুমি দিচ্ছ, এখানে 6টা ইলেকট্রন দিলে তুমি Cr3 আয়ন পাচ্ছ কিন্তু 2টো Cr3 আয়ন পাচ্ছ। তাহলে তুমি যদি এখানে যদি পাঠাও তাহলে এখানে 6 ফ্যারাডে সমান হচ্ছে 6, এখানে 6টা ইলেকট্রন পাঠালে তুমি 2 মোল Cr3+ পাচ্ছ, এটুকু তো ঠিক। এবার তুমি দেখো এখানে যদি বলেছে যে 1 মোল Cr2O7 2- থেকে আয়নকে Cr3+ আয়নে পরিণত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন, তাহলে এখানে যদি আমি Cr3 পরিমাণটাকে যদি আমি 1 ফ্যারাডে ধরে নিই, তাহলে দেখো এখান থেকে করেছি 6 ইলেকট্রন মানে এটা 6 ফ্যারাডে, 6 ইলেকট্রন মানে হচ্ছে 6 ফ্যারাডে। তো এখানে একদম দেখো, এখানে একদম এক ধাপেই তুমি করে দিতে পারবে। দেখো 1 মোল Cr2O7 2-, এটার থেকে যদি এই আয়নকে Cr3+ এ পরিণত করছো, যতগুলো ইলেকট্রন লাগবে ততগুলো ফ্যারাডে কিন্তু তড়িতের প্রয়োজন। কারণ এখানে 6 মোল ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকলে 1 মোল, 6টা ইলেকট্রন থাকলে 6 মোল ইলেকট্রন। তো 6 মোল ইলেকট্রন যদি থাকে তাহলে 6 ফ্যারাডে ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে 6 মোল, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব, তাহলে 6 মোল ইলেকট্রনের চার্জ কত? 6 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 6 × 96,500, আর 1 ফ্যারাডে সমান 96,500, সুতরাং 6 ফ্যারাডে ব্যবহার হবে। অর্থাৎ এই তড়িতের যদি পরিমাণটাকে তুমি যদি চাও তাহলে কত হবে? 6 × 96,500 কুলম্ব, এই পরিমাণটা থাকবে। অর্থাৎ তুমি এখানে আয়নটা লিখে তুমি আগের ক্ষেত্রে দেখো Al2O3 যেটা ছিল, সেই Al2O3 ক্ষেত্রে সে একই জিনিস হয়েছে। এখানে আয়নটা লিখে কতগুলো ইলেকট্রন লাগছে, যতগুলো ইলেকট্রন লাগবে ততগুলি হচ্ছে ফ্যারাডে। এখানে কিন্তু 1 মোলের রেসপেক্টে করা হবে, যতগুলো ইলেকট্রন লাগবে তত ফ্যারাডে কিন্তু ব্যবহার হবে। কারণ 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 6টা ইলেকট্রন বা 6 মোল ইলেকট্রনের চার্জ কত? 6 ফ্যারাডে, এবং 6 ফ্যারাডে, তাহলে উত্তর হবে এখানে 6 ফ্যারাডে বা 6 × 96,500 কুলম্ব। ঠিক আছে, এটা গেল 9 নম্বর। আরেকটা অঙ্ক আমি করব, তাহলে আমাদের এখানে চ্যাপ্টারটা মানে এই পোর্শনটা শেষ হয়ে যাবে, নিউমেরিক্যাল পোর্শনটা শেষ হয়ে যাবে। যে 10 নম্বর অঙ্ক, দেখো 10 নম্বর অঙ্কটা যেটা করতে চাইছে যে AgNO3 এর জলীয় দ্রবণ AgNO3 এর জলীয় দ্রবণ থেকে 96,000 জলীয় দ্রবণ থেকে 54 গ্রাম Ag মুক্ত করতে 54 গ্রাম Ag মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? কত ফ্যারাডে
তড়িৎ প্রয়োজন? এই প্রশ্ন তোমাকে চেয়েছে, কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। দেখো এখানে এজিয়ান্তে জলীয় দ্রবণ থেকে 54 গ্রাম এজি মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। দেখো এই ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা কাজে লাগবো, যে ফ্যারাডের কনসেপ্টটা কাজে লাগবে। ফ্যারাডে কাকে বলে? ফ্যারাডে হচ্ছে সেই পরিমাণ তড়িৎ, যে পরিমাণ তড়িৎ চালনা করলে কোনো তড়িৎদ্বারে তার তুল্যাঙ্ক ভারের সমান, অর্থাৎ এক গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ফ্যারাডে। তোমরা সংজ্ঞাতে লিখেছো, দেখো আগের এপিসোডের সংজ্ঞাটা লিখেছো। এক ফ্যারাডে সমান কি? যে পরিমাণ তড়িৎ তুমি চালনা করলে কোনো পদার্থের তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থের হয় 1 গ্রাম তুল্যাঙ্ক, অর্থাৎ তুল্যাঙ্ক ভারের সমান। তো দেখো এইখানে তোমাকে অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। দেখো যে 1 ফ্যারাডে যদি তুমি তড়িৎ চালনা করো, 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে তুমি কত গ্রাম পাবে? তুল্যাঙ্ক ভার। সিলভারের তুল্যাঙ্ক ভার, 1 তুল্যাঙ্ক ভার তুমি তড়িৎ পাবে। এজি এর 1 তুল্যাঙ্ক ভার, 1 গ্রাম তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার, 1 গ্রাম তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার তুমি তড়িৎ পাবে, তুমি পরিমাণ পাবে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে। তাহলে সিলভারের 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কি? সিলভারের হচ্ছে পারমাণবিক ভর 108, সিলভারের পারমাণবিক ভর 108। দেখো এখানে E = কি ছিল? E ছিল A/V। তাহলে এখানে আমি E 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 108 আর ভ্যালেন্সি, তো সিলভারের ভ্যালেন্সি কত? সিলভার এখানে কত আয়ন রূপে আছে? সিলভার আছে Ag+ আয়ন রূপে, অর্থাৎ ভ্যালেন্সি কত? 1 বা n ফ্যাক্টর পারমাণবিক ভর বাই n ফ্যাক্টর আমরা করেছিলাম। তুল্যাঙ্ক ভার বার করার নিয়ম হচ্ছে পারমাণবিক ভর বাই n ফ্যাক্টর। তাহলে n ফ্যাক্টর এখানে কত? n ফ্যাক্টর হচ্ছে এক্ষেত্রে 1। তাহলে দেখো 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে আমরা কিন্তু 1 গ্রাম তুল্যাঙ্ক বা 108 গ্রাম এজি পেয়ে থাকি। এবার 54 গ্রাম এজি মুক্ত করতে, তাহলে উল্টে দাও, যে 108 গ্রাম এজি পাওয়া যায়, 108 গ্রাম এজি পাওয়া যায়, 108 গ্রাম এজি পাওয়া যায় 1 ফ্যারাডে তড়িৎ থেকে, 1 ফ্যারাডে তড়িৎ থেকে, ঠিক আছে। এবার যদি তুমি 1 গ্রাম এজি পাওয়া যায় 1/108 ফ্যারাডে তড়িৎ থেকে, এবার কত গ্রাম বলেছে? 54 গ্রাম। 54 গ্রাম এজি পাওয়া যায় 1/108 ইন্টু 54 ফ্যারাডে তড়িৎ থেকে। তো 54 এখানে কি দাঁড়াবে? হাফ ফ্যারাডে, 1/2 ফ্যারাডে তড়িৎ থেকে। তাহলে দেখো এইটা যদি এরকম যৌগ রূপে থাকে তাহলে তুমি এই ফ্যারাডের কনসেপ্টটাকে কাজে লাগাও। দেখো এক্ষেত্রে 2 টাইপের অঙ্ক কিন্তু তোমরা পেলে লাস্ট দুটোতে। যদি আয়ন রূপে থাকে, মানে এখন দেখো আগেরটা ছিল Cr2O7 2-, তো আয়নটাকে জাস্ট ব্যালেন্স করো, কতগুলো ইলেকট্রন লাগছে দেখো, যতগুলো ইলেকট্রন লাগবে তত ফ্যারাডে হবে। আর যদি এখানে তুমি এর ক্ষেত্রে লাগো, মানে তুমি যদি এখানে কোনো যৌগের ক্ষেত্রে দেখো, যৌগের ক্ষেত্রে ফ্যারাডের কনসেপ্টের কাজে লাগো, যে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে কোনো পদার্থের তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থের পরিমাণ হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক, অর্থাৎ তুল্যাঙ্ক ভারের সমান। এবং তুল্যাঙ্ক ভার তাহলে 1 ফ্যারাডে, এই যে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কত? এই যে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে তার যে অ্যাটমিক মাস ডিভাইডেড বাই এজির n ফ্যাক্টর, এজির ভ্যালেন্সি বা এজির চার্জ। তো এজির চার্জ এখানে কত? Ag+, তাহলে এজি চার্জ 108, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে 108 গ্রাম। তাহলে 108 গ্রাম এজি পাওয়া যায় 1 ফ্যারাডে তড়িৎ থেকে, 1 গ্রাম এজি পাওয়া যায় 1/108 ফ্যারাডে তড়িৎ থেকে। তাহলে 54 গ্রাম এজি পাওয়া যায় হাফ ফ্যারাডে তড়িৎ থেকে। এটাই হচ্ছে অঙ্ক। সুতরাং দেখো এই যে 10টা অঙ্ক আমি করালাম, এই 10টা অঙ্কের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আরও কিছু অঙ্ক কিন্তু প্র্যাকটিস করো, তবে কিন্তু তোমাদের এই জায়গাটা একদম ক্লিয়ার হবে। তোমরা আরও কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, যে তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের পরিষ্কার হবে। এবং আর একটা কনসেপ্ট করে আমরা এই ইলেকট্রোলাইটিক সেলটা পুরো ছেড়ে দেবো। এটা হচ্ছে একটা প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু করতে হয় আমাদের, যে প্রমাণটা কিন্তু করতে হয়, তোমরা এটা নিশ্চয়ই করবে। এটা আমাদের লাস্ট কনসেপ্ট, যে এই একটা প্রমাণ আমরা করতে হয়। প্রমাণটা তোমাদের পরীক্ষাতে দেয় যে E = F/n, এইটা প্রমাণটা করতে হবে। E মানে হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, E = F/n, এই প্রমাণটা তোমাদের করতে হবে। E = F/n, এই প্রমাণটা তোমাদের কিন্তু পরীক্ষা পড়ে, একদম 3 নম্বরের পরীক্ষা কিন্তু পড়ে দেবে। এখানে E হচ্ছে ইলেকট্রনের চার্জ, অর্থাৎ চার্জের যে মিনিমাম পরিমাণটা সেটা হচ্ছে E।
এফ হচ্ছে ফ্যারাডে আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই প্রমাণটা তোমাকে করতে হবে। তো তোমাকে এই প্রমাণটা করতে গেলে এইখানে একটা কনসেপ্ট লাগাতে হবে যে ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। এটা তো আমরা করেছি। তাহলে এখানে আমরা করতে পারি এ ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি, এটা করতে পারি। এবার দেখো এখানে চার্জ কার হয়? চার্জ তো আয়নের হয়। তাহলে এখানে আমরা এর সাপেক্ষে এর রেসপেক্টে লিখতে পারি যে 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন আয়নের চার্জ 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন গ্রাম আয়নের 1 গ্রাম আয়নের চার্জ 1 গ্রাম আয়নের চার্জ। এটাকে আমি লিখতে পারি, দেখো এখানে বাংলাতেই লিখছি তাহলে সুবিধা হবে, যে 1 গ্রাম আয়নের চার্জ 1 গ্রাম আয়নের চার্জ 1 গ্রাম আয়নের চার্জ ইজ ইকুয়াল টু এটা কি? তুল্যাঙ্ক ভার। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ, এটা আমরা লিখতে পারি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা, এটা লিখতে পারি যে 1 গ্রাম। তাহলে এই ফর্মুলাটা তোমার মাথায় থাকবে, ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। এটা লেখার দরকার নেই, কিন্তু তোমার শুরু করতে হবে এখান থেকে, যে 1 গ্রাম আয়নের চার্জ এ হচ্ছে এটা 1 গ্রাম আয়ন ধরে নিচ্ছি, মানে এ হচ্ছে অ্যাটমিক ভর। তো অ্যাটমিক ভরটা ধরো, অ্যাটমিক ভরটা 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়নের চার্জ ইজ ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ, কারণ আয়নের চার্জটা দিয়েই তো ক্যালকুলেশন হবে। ই হচ্ছে আয়নের চার্জ, তো 1 গ্রাম আয়নের চার্জ ইজ ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা। এবার দেখো তাহলে 1 গ্রাম আয়নের চার্জ, এইটা যদি আমরা করি 1 গ্রাম আয়নের চার্জ, 1 গ্রাম আয়নের চার্জটা আমরা কত পাবো? 1 গ্রাম আয়নের চার্জ, আচ্ছা এখানে যদি যোজ্যতার পরিমাণটাকে আমি যদি এন দিয়ে দিই, যোজ্যতার পরিমাণটাকে আমি ধরে নিচ্ছি এন, যোজ্যতার পরিমাণটাকে আমরা ধরে নিচ্ছি এন। তাহলে আমরা এখানে দেখো এই 1 গ্রাম আয়নের চার্জটা আমি লিখছি 1 গ্রাম আয়নের চার্জ ইজ ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা ইজ ইকুয়াল টু এন দিয়ে দিচ্ছি এন। যোজ্যতার পরিমাণটাকে আমরা এন দিয়েছি, মানে এন হচ্ছে যে কোনো যোজ্যতার আমরা ধরতে পারি। এবার দেখো যদি এখানে বলে যে 1 গ্রাম আয়নের চার্জ, তো 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো আয়ন আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এন সংখ্যক 1 গ্রাম আয়নের চার্জ 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো অণু আছে, কতগুলো আয়ন আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এন সংখ্যক আয়নের চার্জ ইজ ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ মানে কি? 1 ফ্যারাডে। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ মানে হচ্ছে 1 ফ্যারাডে। কারণ দেখো, কারণ আমরা যদি 1 ফ্যারাডে তড়িৎ পাঠাই তবে কিন্তু 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত হবে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ মানে হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে আমরা এখানে লিখতে পারি এন সংখ্যক আয়নের চার্জ সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ মানে কি? 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ হচ্ছে ফ্যারাডে ইন্টু এন, এটা করতে পারি। তাহলে একটি আয়নের চার্জ কি হবে? একটি আয়নের চার্জ আমি এখানে করছি, এখানে এনটাকে একটু আগে লিখছি, এন ইন্টু এফ বাই এন, ভাগ করে দিলাম। একটি আয়নের চার্জ হচ্ছে এন ইন্টু এফ বাই এন। তাহলে দেখো এইখানে একটি আয়নের চার্জ হচ্ছে এই এফ বাই এন এর একটা সরল গুণিতক, কারণ এখানে এনটা তো যোজ্যতা। তাহলে একটি আয়নের চার্জ যদি 1 যোজি আয়ন হয় তার চার্জ কত? যদি 1 যোজি আয়ন হয় মানে একটা যোজ্যতা সম্পন্ন, যদি আয়নের চার্জ যদি 1, আয়নের ওই আয়নটা যদি চার্জ যদি 1 হয় বা যোজ্যতা যদি 1 হয়, ওই আয়নটার যদি যোজ্যতা 1 হয় বা ওই পদার্থটার ওই গ্রাম তুল্যাঙ্ক পদার্থের পরিমাণটা যদি যোজ্যতাটা 1 হয়, তাহলে এখানে কি হবে? একটি আয়নের চার্জ হচ্ছে, তো তাহলে আমরা এখানে করতে পারি যে 1 যোজ্যতা সম্পন্ন একটি আয়নের চার্জ কত? একটি আয়নের চার্জ, তাহলে এখানে এনটা তখন 1 হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? এফ বাই এন। তাহলে 2 যোজ্যতা সম্পন্ন একটি আয়নের চার্জ কত? এটা হচ্ছে 2 ইন্টু এফ বাই এন। 3 যোজ্যতা সম্পন্ন একটি আয়নের চার্জ কত?
3 ইন্টু এফ বাই এন। তাহলে এখানে আয়নের সর্বনিম্ন চার্জটা আমরা কত? সর্বনিম্ন চার্জ হচ্ছে এফ বাই এন, এটা হচ্ছে আয়নের সর্বনিম্ন চার্জ। তাহলে আয়নের যদি সর্বনিম্ন চার্জ এফ বাই এন, এটা কিন্তু, আর আমরা জানি যে সর্বনিম্ন চার্জ হচ্ছে সমান, পৃথিবীতে সর্বনিম্ন চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান, অর্থাৎ 1.60 × 10⁻⁹ কুলম্ব। এর থেকে কম চার্জ কিন্তু পাওয়া যায় না। তাহলে এইটা যদি একটা আয়নের চার্জ যদি এফ বাই এন আসে সর্বনিম্ন চার্জটা, তাহলে আমরা সেটাকে ইলেকট্রনের চার্জ হিসাবে কাউন্ট করতে পারি, কারণ একটা আয়নের সর্বনিম্ন চার্জ হচ্ছে এফ বাই এন, আর সেই এফ বাই এন হচ্ছে সর্বনিম্ন চার্জ। আর আমরা যদি ইলেকট্রনের রেসপেক্টে দেখি, ইলেকট্রনের চার্জটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা লিখতে পারি ই সমান এফ বাই এন। এই হচ্ছে প্রমাণ, ই ইজ ইকুয়াল টু এফ বাই এন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাকে প্রথমে এই কনসেপ্টে রাখতে হবে, ই ইজ ইকুয়াল টু এ বাই ভি, এই কনসেপ্টে জানো। তাহলে এ ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। তাহলে দেখো এখানে কি লিখেছি, এ সমান হচ্ছে 1 গ্রাম আয়নিক চার্জ ইজ ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইন্টু যোজ্যতা। এবার 1 গ্রাম আয়নের চার্জ, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জের যোজ্যতার পরিমাণটাকে এন ধরেছি, এন হচ্ছে যে কোনো সংখ্যা। তাহলে দেখো এখানে 1 গ্রাম আয়নের মধ্যে কতগুলো কণা আছে? অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন আছে। তাহলে এন সংখ্যক, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের চার্জ হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, ফ্যারাডে ইন্টু এন। তাহলে একটি আয়নের চার্জ হচ্ছে এন ইন্টু এফ বাই এন করেছি। এবার দেখো এক যোজ্যতা সম্পন্ন একটি আয়নের চার্জ হচ্ছে এফ বাই এন। তাহলে মিনিমাম চার্জটা কত এক্ষেত্রে? এফ বাই এন হয়, এফ বাই এন হচ্ছে মিনিমাম চার্জ। যদি এক যোজ্যতা সম্পন্ন, তাহলে এন এর মানটা হচ্ছে 1। ওই দ্বিযোজ্যতা সম্পন্ন এন এর মান হচ্ছে 2, ত্রিযোজ্যতা সম্পন্ন হলে এন এর মান হচ্ছে 3। তাহলে মিনিমাম চার্জটা কত? মিনিমাম চার্জ হচ্ছে এফ বাই এন। এবং এই মিনিমাম চার্জটাকে আমরা বলবো ইলেকট্রনের চার্জ। কারণ আমরা তো জানি পৃথিবীতে মিনিমাম চার্জটা, একটা মিনিমাম যদি চার্জের হয় সেটার মানটা হচ্ছে 1.60 × 10⁻⁹ কুলম্ব, এবং সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে আমি মিনিমাম চার্জ পেলাম এফ বাই এন। আর ট্র্যাডিশনাল কনসেপ্টে আমরা জানতাম যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে সর্বনিম্ন, তাহলে আমরা লিখতে পারি না ই ইজ ইকুয়াল টু এফ বাই এন। দেখো এই চ্যাপ্টারটা, এই যে টপিকটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা কমপ্লিট করলাম। তাহলে দেখো আমরা প্রথমে বলেছিলাম যে ইলেকট্রোলাইটিক সেল আমরা পড়াশোনা করব। ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে আমরা কিন্তু অনেক তিনটে আমরা এপিসোড এর আগে করেছি। আজকে ৪র্থ নম্বর এপিসোডে কিন্তু আমরা অঙ্ক করলাম। এই পোর্শনটা, ইলেকট্রোলাইটিক সেল পোর্শনটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। এর পরের ভিডিও থেকে আমরা গ্যালভানিক সেল আলোচনা করব, গ্যালভানীয় কোষ, এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা আলোচনা করব গ্যালভানীয় কোষ। সেই গ্যালভানীয় কোষের বিক্রিয়া আমাদের খুব ভালো করে করতে হবে। আমাদের বলেছিলাম আমরা 3টে পার্টে করবো, ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভানীয় কোষ আর কন্ডাক্ট্যান্স অফ ইলেকট্রোলাইট সলিউশন। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড পার্টে যাবো, সেটাতে আমরা গ্যালভানীয় কোষ সংক্রান্ত আলোচনা করব। আজকে এই পর্যন্ত খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো। যে আয়নের যে কনসেপ্টটা হলো আয়নের ক্ষেত্রে দেখো, আয়নের ক্ষেত্রে কোনো কনসেপ্ট নেই। অ্যালুমিনিয়াম অক্সাইড বা Cr2O7 থেকে তুমি জাস্ট ওই আয়নটা উৎপন্ন করো। ওই আয়ন উৎপন্ন করতে কতগুলো ইলেকট্রন লাগছে দেখো, যতগুলো ইলেকট্রন লাগছে সেটাই হচ্ছে তার ফ্যারাডে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ, তোমরা ভালো করে পড়াশোনা করো।